নমস্কার, সবাইকে স্বাগতম জানাই গল্প বাগিচায়। আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত পরলোকের হাঁড়ির খবর। লম্বা সাঁকোটার এপারে একপাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এরকম দাঁড়িয়ে থাকে সে। সাঁকোটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টর একটা নেশা। কে আসছে, কে যাচ্ছে, কে চেনা কে অচেনা তার হিসেব রাখা। তা সাঁকো পারাপার তো করছে সবাই, হরদম। দিন দুপুর নেই, রাত দুপুর নেই, সকাল নেই, সন্ধে নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট, কতক্ষণ তা অবশ্য জানে না। হাতে তো ঘড়ি বাঁধা নেই, কাজেই সময়ের হিসেবও নেই। তবে খুব বেশিক্ষণ নয়। এইটুকুর মধ্যেই কতজন এসে গেল। আজ আর চেনা জানা কাউকে দেখল না। আর সবাই তো ঝড়ের বেগে ছুটছে। দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময় নেই। যারা যায় তাদের তো কথাই নেই। দৌড়ানোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে না রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা আসে তারা বরং কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টর কাছে খোঁজ তল্লাশ নেয়। কতদিন এখানে আছে বটকেষ্ট, জায়গাটা কেমন, এইসব। আজ আর তেমন কাউকে পায়নি। কথা বলতে না পেয়ে পেট ফুলছিল বটকেষ্টর। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাঁকোটার একেবারে উমাথায় কে যেন আসছে। হাঁটার ভঙ্গিটা যেন চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাঁকোটা একটু ফাঁকা রয়েছে। বটকেষ্ট চোখের ওপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণই করে দেখতে চেষ্টা করল লোকটাকে। নদীটা বিশাল, সাঁকোটাও বিশাল লম্বা, পার হয়ে আসতে সময় লাগে। ধৈর্য ধরে থাকতে থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল। চিনতে পারল বটকেষ্ট। আর চিনে চমকে গেল। গজগোবিন্দ না? ও না মিলিটারি চাকরি নিয়ে জলন্ধরে না কোথায় চলে গিয়েছিল। তাগড়া জোয়ান চেহারা, এক কথাতেই চাকরি হয়ে গিয়েছিল। অবশ্যই যুদ্ধ করার চাকরি নয়। গজগোবিন্দ হচ্ছে ডাক্তার, সেই চাকরি পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে? ভাবতে ভাবতেই লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে এসে গেল আর চেঁচিয়ে উঠল, কে? বটা না? বটকেষ্ট শিউরে উঠল। চমকালো খানিকটা আহ্লাদে, খানিকটা দুঃখে। বলল, তুই চলে এলি? তা তো এলুম, জমের মুখে থাকা তো। কিন্তু তুই কবে? সেই তো উল্টো রথের দিন। তুই দেশে না থাকাতেই আমার এই বিপত্তি। তোর ওষুধ এক দাগ পড়লেই ঠিক সেরে যেতুম। গজগোবিন্দ বলে উঠল, হয়েছিল কি? আর বলিস কেন, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খান আষ্টেক পাঁপড় ভাজা আর দুকুড়ি মাত্র বেগুনি ফুলুরি খেয়েছিল। ব্যাস হয়ে গেল। বেটা নিখাত কেরোসিনে পাঁপড় ভেজেছিল। গজগোবিন্দ হো হো করে উঠল। তুই দেখছি একরকমই রয়ে গেলি। মেলার বাজারের পাঁপড় ভাজা দেখলে আর কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে আহ্লাদের চোটে গজগোবিন্দ ভীমের গদার মতো দুখানা হাত মেলে জড়িয়ে ধরল বটকেষ্টকে। সঙ্গে সঙ্গে বটকেষ্ট তার লিকলিকে হাত দুটো বাড়িয়ে জাপটে ধরল গজুকে। তা ফল দুজনের একই হলো। খুশ করে একটু হাওয়া খেলে গেল দুজনের মধ্যে। দুজনেই তা একটু হাওয়ায় জাপটে ধরেছে। সাঁকো দিয়ে হুড়মুড়িয়ে অনেকগুলো লোক চলে এলো। বটকেষ্ট আর গজগোবিন্দের ওপর দিয়ে বয়ে গেল। ধাক্কা অবশ্যই লাগলো না, তবে একটা ডিস্টারবেন্স তো বটে। বটকেষ্ট বলল, চ গজু, আমার ওখানে নিরিবিলিতে। গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল, এখানে তোর নিজস্ব ঘর বাড়ি আছে? বটকেষ্ট একটু রহস্যময় হাসি হেসে বলল, আছে বললে আছে, নাই বললে নাই। তো নিরিবিলিটা আছে। নবকেষ্টর মামা তো সেখানের পৃথিবীর বাড়িতে। গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল, ও তাই তো। আহা, তুই আসার আগে খুব কান্নাকাটি করলো তোর গিন্নি? তা করছিল, শুনতে শুনতে চলে এসেছি। বহুদূর অবধি সেই চেঁচানির আওয়াজ কানে এসেছে।
দুজনে হাসতে লাগলো। তবে হাঁটার কষ্ট তো নেই, হাওয়ায় ভাসা ব্যাপার। অনেকখানি দূরে চলে এসে বটকেষ্ট বলল, আয়। গজগোবিন্দ অবাক হয়ে বলল, এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে। তা হতেই পারে, এটা আমার বর্ধমানের দেশের মনে হচ্ছে। কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্ট। তাদেরকে এমনটা দেওয়া হয় গিয়েছিল। গুড কন্টাক্টে অবাক হয়ে গেল। ঠিক যেমন যেমন দেখেছিল সেই রকমই ব্যবস্থা। উঠোনে কুয়ো, কুয়োয় কপিকল লাগানো, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান 2-3 জল চৌকি পাতা। অর্থাৎ এটাই ড্রয়িং রুম। বটকেষ্ট বলল, হাত মুখ ধুবি? গজগোবিন্দ বলল, না, আসার আগে ঈশা চান করিয়েছে, সর্দি হয়ে গেছে, বসি আয়। চৌকিটায় বসলো দুজনে। বটকেষ্ট বলল, খাবি কিছু? গজগোবিন্দ বলল, তা পেলে মন্দ হয় না। কি খাবি বল? কি আছে তোর? কিছুই নেই, আবার সবই আছে, যা চাইবি পেয়ে যাবি। গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল, ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা এই, যা চাই মনে করবি সামনে এসে যাবে। তবে একটু দুঃখ দুঃখ আর মজা মজা হাসি হাসলো বটকেষ্ট। কি হলো রে বটা, তবে বলে হাসলি যে? বটকেষ্ট বলল, হাসছি এই জন্যে তুই টের পাবি না। খাচ্ছিস, খেলি, সেই তো, এই যে তখন তোতে আমাতে কোলাকুলি হলো, হাতে বুক টের পেয়েছিলি কিছু? গজগোবিন্দ আস্তে মাথা নাড়ল। ঠিক সেই রকমই, দেখ, হাতে হাতেই। তা তুই তো মিষ্টির জম ছিলি, মিষ্টির অর্ডার দি? তাই দে। বটকেষ্ট হাতটা একবার উঁচু করে হাতছানি দেওয়ার মতো ভঙ্গিতে বলল, এই যে শুনছেন? বড় এক থালায় নবীনের রসগোল্লা, গাঙ্গুরামের চমচম, গিরিশের কড়াপাক, কল্পতরুর অমৃতি আর তিতুময়রার রসমালাই পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা নেবেন, আর সব জিনিস 4টে দেবেন। গজ বলল, ইয়ে বটা, চিত্রকূট হবে না? আমাদের ঝামাপুকুর লেনের মোড়ে হলধরের দোকানে যে পেল্লায় সাইজের চিত্রকূট বানাতো, অবশ্যই দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস। দামের জন্য ভাবতে হবে না, গলাটা একটু চড়িয়ে বলল বটকেষ্ট। ঝামাপুকুর লেনে হলধরের দোকানের চিত্রকূট 4খানা। গজগোবিন্দ বলল, সবই 4খানা করে বলছিস, তুই খাবি না? আমার মিষ্টি খাওয়া বারণ, জানিস না, ডায়াবেটিস। গজ অবাক হয়ে বলল, এখানে এখনো এসেও আছে সেসব? থাকবে না, জানিস না, স্বভাব যায় না মোলে। বাহ, এটা কি স্বভাব? এটা তো রোগ। ও 2-1, দেখিস এই রোগ নিয়েই আবার জন্মাতে যাব। ধ্যাত ধ্যাত মানে? দেখিসনি, কেউ কেউ জন্ম থেকেই লোহা খেয়ে হজম করে, কারুর বা জন্মকাল থেকেই 12 মাস কান কটকট, মাথা ঝনঝন, নাকে সর্দি, কারুর ওসবের বালাই মাত্র নেই। মানেটা কি? মানে বলবার আগেই চোখের সামনে চৌকির ওপর এসে পড়ল বৃহৎ একখানা খাগড়াই কাঁসার থালা, তাতে পরিপাটি করে সাজানো অর্ডারি মালগুলি। গজগোবিন্দর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, কতকাল যে এসব জিনিস চোখে দেখিনি রে। মিলিটারিতে তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া কিছুই নেই, কিন্তু তুই একেবারে খাবি না? একলা খাবো? বটকেষ্ট হেসে বলল, খাবো না বলে অর্ডার দিইনি, তবে দে 2-1টা। গজ বিপন্নভাবে বলল, দেবই বা কোথা থেকে, যা গুনে গুনে আনালি। তো যাকগে, ডায়াবেটিসের রুগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি হাহা গপাগপ লপালপ। এ কি? আরে কি হলো? গেল কোথায় খাবারগুলো? তোর পেটের মধ্যে? ধ্যাত, কখন খেলাম কই? গপাগপ মুখে পুরলি না? গজ মনমরা ভাবে বলল, পুরলাম, তাই না, কিন্তু জীব জানতে পারল কই? পায় না। বটকেষ্ট বলল, ওই দুঃখে খাওয়া ছেড়ে দিয়েছি, শুধু হাওয়া খেয়ে থাকি।
কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে? ঋণের বোঝা মানে? এসব ধার করে নিলি নাকি? বটকেষ্ট হেসে বলল, তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ করতে হবে। গজগোবিন্দ এখানে নবাগত, এপারের হালচাল কিচ্ছু জানে না। অবাক হয়ে বলল, পরের জন্মে কি করে শোধ করবি? এইসব দোকান থাকবে? থাকবে না আবার? পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে? তারপরের জেনারেশন? গজ বলল, কিন্তু এখানকার লোকগুলো কি বেঁচে থাকবে তোর ধার শোধ নিতে? আরে সে তো নিশ্চয়ই থাকবে না, তবে ওর নাতি পুতি গিন্নি পুন্নি কেউ তো থাকবেই, তাদের দেব। গজ হাঁ বেড়ে যাচ্ছে। তারা তোকে চিনতে পারবে? চিনবে না, তবে না পারলেও কিছু এসে যাবে না। এক জন্মের পাওনাদার 7 জন্ম পিছনে ধাওয়া করে ফেরে, আদায় না করে ছাড়ে না। বটা, কি তুই এত শিখলি কি করে? এই লোকমুখে শুনে শুনে। সবাই তাদের এক্সপিরিয়েন্সের ফল শোনাতে ব্যস্ত। গজগোবিন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হঠাৎ বলে উঠল, এটাই তাহলে পরলোক, আমরা মরে গেছি। শুনে হো হো করে হেসে উঠল বটকেষ্ট। এতক্ষণে বুঝলি? 10 বছর মিলিটারিতে থেকে তোর বুদ্ধিশুদ্ধি ভোঁতা মেরে গেছে। গজগোবিন্দ বলল, তাই হবে। তবে চল, তোর এই পরলোকটা একটু বেরিয়ে দেখি। দূর, কোনো চার্ম নেই, সবই তো মরা। বাগান টাগানগুলোয় সেই যে কোন কালে ফুল টুল ধরে আছে, সে আর ঝরেও না শুকোয়ও না। নদী বান ডাকে না, পাহাড়ে ধস নামে না, শহরে লোডশেডিং হয় না, বর্ষায় রাস্তায় জল জমে না, কোথাও কলকবজা বিগড়োয় না, জামা জুতো ছেড়ে না। গজ উল্লাসে লাফিয়ে উঠে বলল, আরে সাবাস, এই যে দারুণ সুখের জায়গা রে! 2-10 দিন থাক, বুঝবি ঠেলা। সুখে অরুচি ধরে যাবে। তোর চেয়ে তুই সেখানের গপ্প বল। সদ্য এলি, সদ্য দেখে এলি। গজগোবিন্দ হতাশ হয়ে বলল, ওখানের আর কি গল্প, মরেছি তা টের পেয়েছি। কোথায় কোনখানে একটা বোমা পড়ল, ধারে কাছেই নেই। শব্দে বুকটা কেমন ধড়মড়িয়ে উঠল, জ্ঞান হারিয়ে গেল। কে জানে কতক্ষণ অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরলে দেখলাম চেনা জগৎটা কোথায় হারিয়ে গেছে। মস্ত একটা নদী, তাতে লম্বা সাঁকো। বোকার মতো সেই সাঁকোর মুখে দাঁড়িয়ে আছি। তারপরে হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম। বটকেষ্ট আবার হেসে অস্থির। বেঁচেই গেলি বটে, তো পৃথিবীর জন্যে মন কেমন করছে না তোর? যেতে ইচ্ছে করছে না? করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো। বউ ছেলে মেয়েকে লিখেছিলাম সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি, হলো না। তারা খুব মনোকষ্টে আছে তো, একটিবার যদি ঘুরে আসতে পারতাম। বটকেষ্ট বলে ওঠে, ঘুরে আসা যায়, তবে ভাবছিস তারা তাহলে আহ্লাদে ভাসবে কেমন? ওই আনন্দেই থাকো, যাও না, গিয়ে দেখো গে। গেলে দেখে আ করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, ওঝা ডাকবে, ভূত ছাড়ানোর মন্তর পড়ে বাড়িতে সর্ষে পোড়া ছাড়বে, দরজায় দরজায় লিখে রাখবে। কে বলেছে তোকে এসব? গজগোবিন্দ তার ভীমের গদার মতো হাতের থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল। শব্দ টব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুশ করে। বটকেষ্ট বলল, বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা। আমার যে গিন্নি আমার চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলছিল, তোমায় না দেখে আমি কি করে থাকবো গো, কি করে বাঁচবো গো। তিনি যেই না ভর সন্ধ্যায় বাইরের জানলায় আমায় একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে সে ঘর ছেড়ে চম্পট। ছেলেটার পড়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। ছেলে বলে উঠল, বাবা প্লিজ, দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো। বলেই ফটাফট ঘরের 3-3টে আলো জ্বেলে দিয়ে চেঁচিয়ে নামতা পড়া শুরু করে দিল। আম 2 3.5, অমাবস্যা ঘোড়ার ডিম। শুনে গজ তো হাঁ। হঠাৎ এটা বলতে বসলো কেন? বুঝিস না, ইয়াং ম্যান, ফুটবলে চ্যাম্পিয়ন, প্রত্যক্ষে রাম নাম করতে লজ্জা, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত।
গজ একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই? লাভ ওই অভিজ্ঞতা। যতক্ষণ তুমি মানুষ ততক্ষণ সবাই তোমার আপন। যেই তুমি ভূত, কেউ তোমার নয়। কি, আমরা এখন ভূত? গজ মিলিটারি মেজাজে চড়ে উঠল। বটকেষ্ট বলল, ভূত বলতে দুঃখ হয়, বলতে পারিস প্রেতাত্মা। গজগোবিন্দ হতাশ গলায় বলল, না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নি, দারুণ ঘুম পাচ্ছে। বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল, ওই পাবে, হবে না। হবে না? না, এখানে নিদ্রা জাগরণ বলে কিচ্ছু নেই। কিম্ভূত কিমাকার একটা অবস্থা রে গজু। খিদের জ্বালা নেই, খাওয়ার সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণা নেই, আবার সুস্থ স্বাস্থ্যের আরামও নেই। দেহ আছে, দেহ নেই। গজগোবিন্দ বলে উঠল, খিদের জ্বালা নেই সেটা তো একটা শান্তি রে বটু। খিদের জ্বালার বাড়া তো দুঃখ নেই। কি যে বলিস গজু, খিদের জ্বালা না থাকলে খাওয়ার সুখটা পাবি, যেটা জীবনের সবচেয়ে সুখ। তাহলে বলে কিছু বলতে যাচ্ছিল গজু, হঠাৎ একটা কেলেকুচ্ছিত খ্যাকশিয়ারি মুখ লোক এসে দাঁত খিচিয়ে বলে উঠল, এই যে গজগোবিন্দ ডাক্তার যে। এই তো। নিজের বুকে হাত চাপড়ালো গজ, মানে ভাবলো হাতটা চাপড়েছে। লোকটা বলল, তা এসেছো তো অনেকক্ষণ, এতক্ষণ ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারা হচ্ছে যে, ডিউটি দিতে হবে না? ডিউটি? গজ মিলিটারি চড়ে উঠে বলল, এখানে আবার ডিউটি কিসের? এর ডিউটি নেই? ওরে আমার চাঁদুরে, গভর্নমেন্টের রাজত্বে বাস করবে, ডিউটি দিতে হবে না? গজ চেঁচিয়ে বলল, বটা ঠিক? বটকেষ্ট বলল, খুব ঠিক রে ভাই, তো কাজটা কি? লোকটা বলল, কি তা গিয়েই দেখতে পাবে। পৃথিবীতে যে যা করেছে করতো, এখানেও তাই করতে হবে। ধোবাকে রাত দিন ধোবার পাটে কাপড় কাচতে হবে। নাপ থেকে রাত দিন লোকের গোবদারি চাঁচতে হবে। কুমোরকে রাত দিন চাক ঘোরাতে হবে। কলুকে রাত দিন ঘানি ঘোরাতে হবে। কামারকে রাত দিন লোহা পেটাতে হবে। ছুতোরকে, বুঝলাম। গজগোবিন্দ বলে উঠল, আর আমাকে? তোমাকে? লোকটা মিচকে হাসি হেসে বলল, তোমায় দিনভর রুগীর নাড়ি টিপতে হবে। তো এখানে তো রোগ ব্যাধি নেই শুনলাম। নাইবা থাকলো, তা বলে ডিউটি ফাঁকি দেবে নাকি? বলি, ভূতের ব্যাগার খাটা বলে কথা শোনো নাই কখনো? ভূত খাটুনি। এই যে তোমার বন্ধু বাবু, রেল কোম্পানির মালবাবু ছিল না, তো ওনার ডিউটি রাত দিন মাল ওজন আর তার হিসেব রাখা। তবে লোকটা মহা ফাঁকিবাজ। একদণ্ড কাজ সেরে ওই নদীর ধারে গিয়ে বসে থাকে। ও, ওই যেখান দিয়ে এলাম, বিশাল নদী, তো নদীটার নাম কি হে? লোকটা নিজের কপাল চাপড়ে বলল, হায় কপাল, তাও বোঝনি? বেশি পণ্ডিতদের এই হয়। বৈতরণী গো, বৈতরণী। গজ যেন নতুন করে শখ খেলো। বৈতরণী পার হয়ে চলে এসেছি? তার মানে সত্যি মারা গেছি? সত্যি ভূত হয়ে গেছি? লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল, চলো চলো, প্রথমে স্বরূপ ঘরে ধোলাই হবে, চলো, তবে টের পাবে। গজগোবিন্দ মুখ ফিরিয়ে বলল, স্বরূপ ঘর? কি রে বটা, কি হয় সেখানে? বটকেষ্ট হঠাৎ মিচকি হেসে বলল, এই যে এই হয়। আ আ আ আক করে ছুট মারল গজগোবিন্দ। স্বরূপ ঘরে ধোলাইয়ের পরে কি হয়? আসল চেহারাটি হয়। মুলো মুলো দাঁত, কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর কেলে কম্বলে গায়ের রং। ধোলাই একবার হতেই হবে, মেকআপটাও নিতে হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। লোকটার সঙ্গে যেতে যেতে গজগোবিন্দ বলল, আমার থাকার জায়গাটা কোথায়? কেন, হসপিটাল এরিয়ায়। লোকটার একটু ইংরেজি বুড়ি প্রবণতা আছে। গজ চারিদিক তাকিয়ে তাকিয়ে যেতে লাগলো। ঘরবাড়ি, বাগান, পুকুর সবই সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটা এগিয়ে যাচ্ছিল। গজ ডাক্তার জোর পায়ে হেঁটে তাকে ধরে ফেলে বলল, এইসব জায়গা কি এরিয়া?
লোকটা অবজ্ঞায় নাক কুঁচকে বলল, এইসব মিডল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলেও গজ বুঝল এর কাছ থেকে সব তথ্য জানা যাবে। আস্তে বলল, তো ভাই শুনেছি পরলোকে নাকি স্বর্গ আছে, নরক আছে, সেসব কই? লোকটা আরও অবজ্ঞায় বলল, আছেই তো, কে বলল নেই? তো তোমার চোখের সামনে ঝুলে থাকবে নাকি? সে তো বটেই, সে তো বটেই। তো কোথায়, কোন রাজ্যে আছে? লোকটা গোফে তা দিয়ে বলল, এই রাজ্যেই আছে, চিত্রগুপ্তর রাজ্যে। স্বর্গটা হচ্ছে গিয়ে পশ এরিয়া, মানে বড় মানুষদের পাড়া। সেখানে অভাব নেই, অসুবিধে নেই, জ্বালা নেই, শুধু ঐশ্বর্য, জৌলুস, আরাম আয়েশ আর যা ইচ্ছে করার স্বাধীনতা। ও আর নরক? ও আর নরক সে হচ্ছে গিয়ে বস্তি, ঝুপড়ি, নোংরা, কাদা, পচা নালা, মেকো পুকুর আর হতভাগা সব লোকেদের চেঁচামেচি। তো তোমার আবার স্বর্গ নরকের খোঁজ কেন? তোমার পাসপোর্ট তো এই মিডল ক্লাস এলাকায়। আছে নাকি কেউ আপনজন স্বর্গে কিংবা নরকে? তো আমায় যদি টুপাইস দিয়ে দাও, একবার দেখা করিয়ে আনতে পারি। গজ বলল, না, আমার কেউ ওসব জায়গায় নেই, থাকলে এখানেই আছে। তো নাম বললে খুঁজে দিতে পারো? ও, তুমি নিজেই খুঁজে পাবে। মেলা বকো না, যত সব ঝামেলা। চলো চলো। তো সেই গেল তো গেল। বটকেষ্ট রোজ ভাবে কোথায় নিয়ে গেল গজকে। আর কি কখনো দেখা হবে না? এই যে কত আপনজন এসেছে, এ যাবৎ কাউকে কি দেখতে পেয়েছে? ঠাকুরদাকে একবার দেখতে ইচ্ছে করে, বড় ভালোবাসত বুড়ো বটুকে। তো কে জানে সে এখন আবার সেতু পার হয়ে চলে গিয়ে কারুর ঘরের নতুন খোকা হয়ে জন্মে বসে আছে কিনা। তা শুধু কি ঠাকুরদা, আরও কতজনই তো এসেছে বটুর জীবৎকালে। কাকেই বা দেখতে পেয়েছে? একবার সেজ পিসিকে দেখেছিল, একবার নতুন জ্যাঠাকে, আর একবার পাড়ার শশীবাবুকে। শশীবাবু তো চোখাচোখি হতেই অচেনার ভান করে কেটে পড়লেন। পড়তেই পারেন, এখানে আসার আগে বটকেষ্টর কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন কিনা বিজনেস করব বলে। সে যাক, গজাটার কি হলো? কমাস বছরের হিসেব নেই। হঠাৎ একদিন দেখতে পেল গোবিন্দ আসছে দুহাত তুলে নদের নিমাইয়ের ভঙ্গিতে। কেমন আছিস? ও, কতদিন থেকে খুঁজছি, তোর এই ঘরও ঘুরে মরেছিলাম। হঠাৎ আজ দূর থেকে দেখলাম তুই বসে আছিস। তা সে যাক বটা, স্কুল লাগিয়ে তুই কবিতা লিখতিস না, আর কলেজ লাইফে নাটক? বটকেষ্ট অবাক হয়ে বলল, লিখতাম তো, তা এখন কি? বলছি আবার লেখ, আমি তোকে মেটেরিয়ালস দেব। বটকেষ্ট হাহা করে হেসে উঠল। এখানে বসে কাব্য নাটক লেখা হবে? না হবার কি আছে? তুই যদি লেখা ছেড়ে রেলগুদামের বড়বাবু বনে না যেতিস, এখানে তো তোকে ওই লিখতেই হতো রাত দিন। দেখলাম তো ঘাড় গুজে লিখেই চলেছে কতজন। বলল এখন ভীষণ চাপ, যত সব শারদীয়া সংখ্যা বেরোনোর মুখ। তো তুই একবার পুরনো অভ্যাসটা ঝালিয়ে নে। তখন তো তোর লেখাগুলো নিয়ে কাগজের সম্পাদকদের দৌড়ে দৌড়ে ঘুরতিস আর মুখ শুকিয়ে ফিরে আসতিস। এখন দেখ। বটকেষ্ট হতাশ গলায় বলল, এখনো তাই হবে। হবে না, হবে না। গজগোবিন্দ শূন্যে একটা তুলোর ঘুষি মেরে বলল, শুনলাম অন্তলোকে নাকি এখন পরলোকের খবরের জন্যে খুব চাহিদা। চটপট লিখে ফেলতে পারলে এই সামনের জোতেই কোনো একখানা গাবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে ওই মালই ওজন করেছিস আর সেতুর লোক গুনেছিস। এখানে তথ্য টথ্য কিছুর ধার ধারিসনি। তো একখানা ঘুঘু রিপোর্টারের সঙ্গে বেশ পটিয়ে নিয়ে আর নিজে ঘুরে ঘুরে অনেক সব মাল মশলা জোগাড় করে ফেলেছি। বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যেস নেই। এই কলমটা ধর। বটকেষ্টর প্রাণটা একটু হাহাকার করে উঠল। আহা, অভ্যেসটা যদি রাখতো। তবে বলা যায় না। লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালাতে শিখলে লোকে নাকি জীবনে মরণে ভোলে না। তা কলম চালানোটাও কি? কাঁপা গলায় বলল,
বলছিস পারবো? আলবাত পারবি, কিন্তু ছাপবে কে, পড়বে কে? হ্যাঁ, সেটাই তো কথা। গজ বলল, তার জন্যে অবশ্য আমাদের নরলোকে নামতে হবে। কোনো একটা গাবদা ম্যাগাজিনের এডিটরকে কায়দা করতে হবে। তো তার জন্য ভাবনা নেই, হয়ে যাবে। তেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবে। ওহ, একবার লাগাতে পারলে একদম হট কেক। বটকেষ্ট বলল, কি করে বুঝছিস? আরে জানিস না, জ্যান্ত মানুষদের চিরকালটাই এই মরে যাওয়াদের সম্বন্ধে অগাধ কৌতূহল। প্ল্যানচেটে আত্মা নামায়, খুঁজে খুঁজে পরলোক তত্ত্বের বই পড়ে। চিরটি কাল। তোর মনে আছে আমাদের স্কুলের হেড স্যার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন? কি তার ডিমান্ড! অথচ সবই অন্যের বই থেকে টুকলি পাই। গাদা গাদা বই জোগাড় করতেন, ইংরেজি বাংলা, খুব মনে আছে। তবেই বোঝো টুকে মেরে বাহাদুরি। আর আমাদের এ বই একদম প্রত্যক্ষদর্শীর বিবরণ। কিন্তু গজু, লেখার সরঞ্জাম। গজু মুচকি হেসে বলল, সে কি আর জোগাড় না করে বলছি? এই দেখ, একটা উঠতি কবির টেবিল থেকে বাগিয়ে আনলাম। দিস্তে দিস্তে কাগজ মজুত রেখেছে, গোছা গোছা ডট পেন। এন্টার লিখছে আর ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিচ্ছে, লিখছে আর ছিঁড়ছে, ছিঁড়ছে আর লিখছে। ভ্রুক্ষেপও নেই যে টেবিল থেকে এক দিস্তে কাগজ আর এক গোছা ডট পেন উপে গেল। এই নে, নাটকাগারে লেখ, ঝপাঝপ এগিয়ে যাবে। বটকেষ্টকে ধরে দিল গজগোবিন্দ সেই বাগিয়ে আনা কাগজ কলম। গজু রে, বটু বলে উঠল, ওরে আমার খাস্তা গজা, জিবে গজা, নোনতা গজা, মশলা গজা। তোকে আমি বলেছিলাম বুদ্ধি ভোঁতা হয়ে গেছে, আয় একটু কোলাকুলি করি। যাক, সে কাজ নেই। তো কি যেন বলছিলি, নামটা ঠিক করে ফেলেছিস? ফেলেছি। নাম হবে পরলোকের হাঁড়ির খবর, প্রত্যক্ষদর্শীর কলমে। পরলোকের একটা গুণ ইচ্ছে মাত্রই কাজ হয়ে যায়, চটপট ঝটফট। কাজেই বই শেষ হতে দেরি হলো না। বটু বলল, তবে আর দেরি করা ঠিক নয়। শারদীয়া সংখ্যার মরশুম তো এসেই গেল। বটু বলল, তবে চল, কিন্তু নাটকের প্রথম দৃশ্যটা একটু দেখা হবে না? আমি গড়গড়িয়ে বলে গেলাম, তুই খসখসিয়ে লিখে গেলি। জিনিসটা কি দাঁড়ালো? বটকেষ্ট সেই দিস্তে ভর্তি কাগজ বাগিয়ে মুড়ে ফেলেছে, আর খুলল না। বলল, গোড়াটা মুখস্থই বলছি। প্রথম দৃশ্য, পরলোকের মহাফেজখানা। ঘরে ঘরে মন্ত্রী উপমন্ত্রী, আমলা সামলা এবং ঘরের বাইরে অপেক্ষারত যত হ্যাংলা ক্যাংলা ন্যাংলা। তাদের আবেদন, পরলোকের পিয়ন, চাপরাশি পাহারাদার ইত্যাদিরা সাধারণদের প্রতি বড়ই দুর্ব্যবহার করে। দূরছাই ওরা নিজেদেরকে লাট সাহেব ভাবে। গজু চঞ্চল হয়ে বলে, থাক রে বেটা, শুনতে গেলে আঠা যাবে, নেশা লেগে যাবে। তাহলে আজ আর যাওয়া হবে না, উঠে পড়া যাক। উঠে পড়া মানেই হাওয়ায় ভেসে সেই নদী তীরে সেতুর মুখে। কিন্তু সেতুর মুখের সামনে এক বিপত্তি। দুটো মুস্কো কালো লোক বুলডগের মতো মুখে বলে উঠল, থামো থামো, যাচ্ছ কোথায় হে জোরমানিক? বলি, যাবার পাসপোর্ট আছে? বটকেষ্ট ভয়ে ভয়ে গজুর দিকে তাকালো, কিন্তু গজুর নির্ভীক ভঙ্গি। পাসপোর্ট আবার কি হে? আসার সময় তো এসব ঝামেলা হয়নি। সরো সরো। সরার বদলে লোক দুটো ক্যাঁক করে দুজনকে ধরে ফেলে বলল, আসা আর যাওয়া এক হলো? আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গিয়েছিল, আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল। জানি, ডাঙস মারতে মারতে। তা বলে ভেবো না এখানের আইন কানুন আমি জানি না, সব জেনে ফেলেছি। পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যা করতে যাব, সে অনেক কাগজপত্র। লোক দুটো বলল, সে হবে না, ছাড়া হবে না। তার মানে টুপাইস চাই? কেমন নড়তে চড়তে টুপাইস পাবে টাবে না? এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তিকাহিনী কাগজে ছাপিয়ে দিতে। লোক দুটো ফস করে ওদের হাত ছেড়ে দিয়ে বলে, কাগজের লোক? ও বাবা, না,
লেখক, বই লিখে নিয়ে যাচ্ছি ছাপাতে। উড়ি বাস! লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কচলে বলে, তাহলে আমাদের কথা একটু লিখে দেবেন স্যার। তোমাদের আবার কথা কিসের হে? দিব্যি যখন তখন লোককে ডাঙস মারতে মারতে সাঁকো পার করে নিয়ে আসছো আর মাসল বাগাচ্ছ, তফাই তো আছো। লোক দুটো অসন্তুষ্ট গলায় বলল, ওই দুঃখেই তো মরে আছি। হুকুমের চাকর, হুকুম মতোই চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটায় আর মন নাই। যদি কাগজে লেখালেখি করে পৃথিবীতে একটা চাকরি মেলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন পথ ছাড়ো তো। লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দেয়। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে, এখন কোন দিকে? বটকেষ্ট বলে, কোন দিকে আবার? সোজা রণডঙ্কা অফিসে। ব্যাটা সম্পাদক জন্মজীবনে আমার একটা লেখা ছাপেনি, সব অমনোনীত বলে ফেরত দিয়েছে। আবার কতগুলো ফেরত দেয়ও নি। ওকে দিয়েই এখন এই বই ছাপিয়ে নিতে হবে। গজগোবিন্দ বলল, নিয়েছিস তো গুছিয়ে? সে আর বলতে, বিকেল 4টে। রণডঙ্কা সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ারটা টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে মুখে ঠেকিয়ে আহ বলে উঠবার বদলে বিশাল হাঁক পারলেন, বনমালী, এই বনমালী, এ কি দিয়ে গেছিস আমায়? চা না নিমের পাচন? বনমালী! বনমালীর সাড়া পাওয়া গেল না। আর বদলে কোথা থেকে যেন একটা খিখি খিখি হাসির শব্দ শুনতে পাওয়া গেল। এর মানে? খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে ব্যাটার! আবার হাঁক পারলেন, এই ব্যাটা বনমালী, বদমাস শয়তান, আবার হাসি? চায়ে দুধ আর চিনি দিয়ে যা। আবার হাসি? খি খি খি। খগেন ঘোষাল এখন সচকিত হলেন। হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালীর? শব্দটা যেন ঘরের মধ্যেই খেলে বেড়াচ্ছে, দেওয়াল থেকে সিলিংয়ে, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানালার বাইরে থেকে। তবুও আবার চেঁচিয়ে উঠলেন, বনমালী! তখন সেই হাসিরই জবাব দিল, বনমালীর আশা ছাড়ুন, সে এখন চোখ উল্টে হাত পা খিঁচছে। খগেন ঘোষাল সাহসী ব্যক্তি। তিনি কড়া গলায় বললেন, তোমরা কে হে? কোথা থেকে কথা বলছো? আগে এই আপনার সামনে থেকেই। আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আমরা নাচার। এই আপনার ডান দিকে আমি কবি বটকৃষ্ট পাল, আর আপনার বাঁ দিকে আমার বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাস প্রবিশ। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্যে থেকে পৈতেটা টেনে বার করে মনে মনে রামনাম জপ করতে করতে বললেন, কি উদ্দেশ্যে হঠাৎ আমার এখানে? দুটো গলা থেকে বা দুটো নাক থেকে একসঙ্গে একটা কথা উচ্চারিত হলো, উদ্দেশ্য মহৎ। রণডঙ্কার শারদিয়ার জন্য একখানা বিশ্বের সেরা কৌতুক নাট্য এনেছি, পরলোকের হাড়ির খবর। এটা এবছর পুজো সংখ্যা রণডঙ্কায় ছাপিয়ে দেবেন। ছাপিয়ে দেবেন? শুনে খগেন ঘোষালের সম্পাদক সত্তাটি তেলে বেগুনে জ্বলে ওঠে। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে ওঠেন, ছাপিয়ে দেব? মামার বাড়ির আবদার। পুজো সংখ্যা সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন। কি কেটে পড়ব? অত সস্তা না। তুমি বুড়ো খগেন ঘোষাল এখন আমায় অনেক কাট মারিয়েছ, আর ছাড়ান না। দেখিস বুড়ো, এ লেখা বাজারে পড়তে পাবে না, হটকেকের মতন উঠে যাবে। শারদিয়া রণডঙ্কা আবার ছাপাতে হবে। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, মানুষের সহ্যের একটা সীমা আছে তো। খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠেন, পুলিশ, কনস্টেবল, কনস্টেবল, পাহারোলা, পাহারোলা, ওসি, ওসি, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যপাল, জৈল সিং, জৈল সিং, রাজীব, রাজীব। হে হে হে, খে খে হি হি। হঠাৎ যেন
অদৃশ্য শূন্যে দুটো গলা দুইয়ে শূন্য কুড়িটা হয়ে হাসির বান ডাকিয়ে দেয়। ও বটা, তোর এডিটার দাদু এত নার্ভাস, শুধু বাঁশি শুনেই এই চোখে দেখলে তো তা থাকে। আপনাকে আর ভিড়মি খাওয়াবো না, এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই। দে বটা, দিয়ে দে। থলিটা উপর করে দিয়ে চটপট চলে যায়। ব্যাস, থলি উপর করে বটকেষ্ট আর সেই লেখারা খগেন ঘোষালের গা, মাথা, টেবিল, চেয়ারের ওপর ঝড় ঝরিয়ে ঝরে উপচে ছড়িয়ে পড়ে। কি কি, আহা, এসব কি! চেয়ার ঠেলে টেবিল উল্টে চায়ের পেয়ালা ভেবে কালির দুয়ার ছিটকিয়ে সারা ঘরে দাপাদাপি করে বেড়ান খগেন ঘোষাল আর্তনাদ করতে করতে। বনমালী, বনমালী, তুই কি মরে গেছিস? ওরে বাবা রে, এগুলো কি রে? কেন? এই তো আমাদের কালজয়ী কৌতুক নাটক পরলোকের হাড়ির খবর, এর ম্যানুস্ক্রিপ্ট প্রিন্ট করা হয়নি, গুছিয়ে নেবেন। ছাপাবেন তো দাদা? না ছাপালে কিন্তু। না ছাপলে কি হবে তার শুনতে পান না খগেন ঘোষাল। কারণ কারণ তখন চোখের সামনে ঝলসে উঠেছে একজোড়া স্বরূপ, দুটো মূলোর শাড়িতে ফিক ফিক হাসি, আর দুখানা দুখানা চারখানা কুলোর লটপটানি। ভিড়মি খেয়েই দমাস করে পড়ে যান খগেন ঘোষাল। ফেনা ওঠা মুখে একটি আওয়াজ বেরোয়, ফুহ ফুহ লিস। ওরা সাঁকোয় উঠে হাস্য বদনে বলে, নাটকটা যদি স্টেজে নামায় খুব জম্পেশ হবে, কি বলিস? এদিকে নরলোকের হাড়ির খবর এই, পুলিশ কোনো কাজের নয়, এ কথা ভুল। ঘন্টা কয়েক পরে এসেছিল পুলিশ, যা করবার করেও ছিল চটপট। পরদিন কাগজে কাগজে খবর, রণডঙ্কা পত্রিকা, অফিসে লণ্ডভণ্ড কাণ্ড। গতকাল বিকালে দুইজন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়া তাণ্ডব নৃত্য শুরু করে। যথেচ্ছ ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসাইয়া রাশি রাশি ভিজি ভিজি আঁকিবুকি কাটা কাগজের টুকরো সর্বত্র নিক্ষিপ্ত করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করে। কাগজগুলি দেখিয়া মনে হয় কোনো সাংকেতিক ভাষায় লিখিত বিশেষ ইস্তাহার। দুর্বোধ্য ভাষায় লিখিত এই ইস্তাহারের কয়েকটি নমুনা পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞ দিগের কাছে পাঠানো হইয়াছে। আততায়ী দিগের উদ্দেশ্য বোঝা যাইতেছে না, কেহ ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও বেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে। তো গল্প ব্যাগিজার এই গল্পটা আপনাদের কেমন লাগলো এবং কি ইমপ্রুভ করা যায় আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের গল্পের সাথে।